মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদলে কি লাভ হবে বলুন তো? চবির উনি কি ফিরে আসবেন? হ্যাঁ, আসবেন ফিরে? দেখুন উনি যে চবি হয়ে যায় সে আর ফিরে আসে না, ঠিক আছে? এখন কখন কি করব তুমি আমায় বলে দেবে? এখানে জ্ঞান দিতে এসেছো? আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? উনি ওইদিকে মানে ওইখানেই আছেন। উনি তো সব দেখছেন, সব শুনছেন। এরকম দেখলে তো আমার কষ্ট হবে বলুন। কে সব দেখছে, সব শুনছে? কে কষ্ট পাচ্ছে শুনি? কেউ না, কেউ না। তুমি এখন এখানে এসেছো কেন? কে ডেকেছে তোমায়? আমি নিজে এসেছি। আপনি বুঝতে পারছেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? তুমি জানো? হ্যাঁ জানি। কি? আপনি যেটা করছেন তার জন্য পুপুল কষ্ট পাচ্ছে, পুপুলের খারাপ লাগছে, পুপুল ভয় পাচ্ছে। এসব করলে উনি ফিরে আসবেন না, বুঝলেন? কি সব? এই যে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছেন, ফ্যাচ ফ্যাচ করে কাঁদলে উনি চলে আসবেন, উনি ফিরে আসবেন। তোমায় জ্ঞান দিতে বলেছি আমি? দেখুন, যদি আপনার জ্ঞানটা থাকতো তাহলে আমি আপনাকে জ্ঞান দিতে আসতাম না, ঠিক আছে? চুপ করবে তুমি? আমি না আপনাকে ভয় পাই না, স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলছি, ব্যাস। স্পষ্টবাদী এলেন। নিজের বোধ বুদ্ধিটা একটু কাজে লাগান। যেটা হবার নয় সেটা আর কখনো হবে না, বুঝেছেন? হ্যাঁ জানি, আর তুমিও হবে না। আমার বউ তুমি কোনোদিন হবে না, বুঝেছো? বইই গেছে আপনার বউ হতে আমার। দেখলে বাবু, তোমার বাবার সাথে ঝগড়া করে কিন্তু তোমার বাবার কান্না আমি থামিয়ে দিয়েছি। এই মেয়ে, কি রাধা রক্স মানে কি? কথায় কথায় এটা নতুন শিখেছো তুমি? কি করেছো এখন? আদি, হ্যাঁ মা এসো। ও তোরা সব এই ঘরে আছিস? হ্যাঁ, কিছু বলবে? তুই রাধাকে নিয়ে বই কিনতে যা। মেয়েটা একটা জিনিস চেয়েছে, ওকে তো সেটা দিতে হবে। আমি পারবো না ওসব। আদি, আমাদের বাড়িতে একটা রীতি আছে, কেউ কিছু চাইলে আমরা তাকে ফেরাই না। তুই তো সেটা ভালো করে জানিস বাবা। মা কিন্তু আদি রে, দিদি ঘরে দৌড় দিয়ে বসে আছে, এর বেশি কথা আমি বলতে পারবো না। যা ভালো বুঝিস কর। অকারণে দাঁত বার করে হাসার কি হয়েছে? আমার তো আর আপনার মতো বাঁধানো দাঁত নেই, আছে বলে দাঁত দেখিয়ে দেখে হাসছি। আমার বাঁধানো দাঁত? কে বলেছে তোমায় এই সমস্ত কথা? আছে তো, ফোকলা বুড়ো কোথাকার। কি বললে? এই দাঁড়াও, থামো। সাহস! ফোকলা? তাহলে কি সত্যি একদিন এই মেয়ে তোমাকে আমার কথা ভুলিয়ে দেবে আদি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এতদিন ধরে এই বাড়িতে আসছেন অথচ আপনি জানেন না যে বাড়ির বাইরের জুতো বাড়ির বাইরে কে খুলে আসতে হয়। চলুন বাইরে কি জুতো হাতটা ছাড়ুন বাবা, হাতটা ছাড়ুন না, আমাদের বাড়িতে একটা লোক এসেছে, তাই ওকে রাধা বলে তোমাকে ছাড়বো না আমি। এই মেয়ে, ওনাকে ছাড়ো। ছাড়বো না আমি, আপনি চলুন। আমি ছাড়বো না, আপনি চলুন, বাইরে জুতো খুলবেন, চলুন। রাধা, কি হচ্ছে রে? ছি 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 ছি, হাতটা ছাড়ো, ছাড়ো হাত। দেখো আদিত্য, কাকে বিয়ে করেছো দেখো। গ্রামের ভূত একটা, ও কি করে জানবে কখন কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কাকে সম্মান করতে হয়, কাকে অপমান করতে হয়। পায়ের জুতোকে মাথায় তুলেছ আদিত্য, এবার নিজের প্রেস্টিজের উপর তো পেটা তো তোমায় খেতেই হবে। বেশ হয়েছে। কি করছো তুমি? ওনাকে চেনো? আমাদের এতদিনকার ব্যবসায়িক সঙ্গী। ভেরি সরি মিস্টার রয়, খুব ভুল হয়ে গেছে। আপনি আসুন। আসুন মানে কি? আসুন মানে কি? মানে ভেতর আপনি দেখুন, দেখুন দেখুন দেখুন, উনি বাইরে জুতো পরে বাড়ির ভেতরে ঢুকেছেন। বাড়ির ভেতরে কেউ বাইরে জুতো পরে আসে বলুন তো? বাড়িতে রাধা মাধু বাজে না? তোমাকে তো অত কথা আমি বলতে বলিনি। ওনাকে ভেতরে আসতে দাও, একদম চুপ করো।
করো করো রাধা, আরো ভুল করো, আরো ব্লান্ডার করো, তুমি করতে থাকো। দারুণ না, 1 মাসটা মনে হচ্ছে অনেক বেশি টাইম। তার আগেই এই আদিত্য তোমায় এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, দেবেই। চলো যাবে না, চলুন। উনি ভেতরে যাবে না। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার মাথা গরম আছে। রাধা না, উনি বাইরে যাবেন। এটা পুরো টম এন্ড জেরির মতো। একদিকে বাবা টানছে, একদিকে রাধা টানছে। রাধা আমি তোমার না। এই কুকুল, কুকুল তুমি এই মাঝখানে। কি করছে এটা? বড়দা ভাই, ভাল লাগছে। ও মা, বাবা এই দেখো কি হচ্ছে, দুজন মিলে কি? আরে আরে মিস্টার রয়, আপনি কিন্তু এসব কি হচ্ছে? কি করছিস? কি করছো তোমরা? যেটা দেখো, আমি নিয়ম পালন করছি, বাড়ির নিয়ম পালন করছি। ওনাকে দেখো, উনি বাড়ির জুতো পরে বাড়ির ভেতরে চলে এসেছে। আর তোমার ছেলে, ওই যে গোমরামুখ ছেলে, বাড়িতে নিয়ে যাচ্ছেন উনি। এই একদম চুপ করো তো। আপনি চুপ করুন। আমাদের এত বছরের বিজনেস অ্যাসোসিয়েট, ওনার সাথে যদি এইটা করি আমরা, আপনি প্লিজ ভেতরে আসুন। না না, আপনি বাইরে যাবেন, চলুন। আরে মানা করো। আরে আরে আপনি বাইরে যাবেন বলছি না। হাতটা ছাড়তে বললাম কিন্তু। মিস্টার রায় আজ যায়। হ্যাঁ, চুপ। বলছি জুতোটা বাইরে খুলেলে কি ক্ষতি হয়? না না, ক্ষতি থাকবে কেন? রাধা তো ঠিকই বলেছে। মিস্টার রয়, এটা আমার মায়ের আমলে তৈরি করা নিয়ম। বাইরের জুতো পরে কেউ ভেতরে আসে না। তাই বলছি, আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি জুতোটা বাইরে খুলে আসেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। রিকোয়েস্ট বলে একটা জিনিস হয় জানো, শুনলে ভদ্রভাবে মানুষের সাথে কথা বলতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমরা সবাই এখন ফ্ল্যাট কালচারে বিলিভ করি। আমাদের ঘর হয়ে গেছে ছোট আর আমাদের সময় হয়ে গেছে খুব কম, যেহেতু আমরা সবাই চাকরিজীবী। তো আমার প্রোডাক্টটা হচ্ছে ঘরের স্পেসকে কমানোর জন্য আর সময় বাঁচানোর জন্য। প্রথমত এই আইডিয়াটা কিভাবে এলো? বিয়ে হয়েছিল 2013 ডিসেম্বরে। তারপরেতে হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকতেন। আমার সময় পাস হওয়ার মতো কোনো জায়গা নেই, যেহেতু মা বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে এসে থাকা। তো সময় পাস করানোর জন্য তখন হাজবেন্ড বললো, তাহলে তুমি চাকরি কোনো জায়গায় খোঁজো, চাকরিতে জয়েন হয়ে যাও। তো তারপরেতে আমি চাকরি খুঁজি আর সেখান থেকে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি পেয়ে যাই একটা ফার্মা কোম্পানিতে। তো সেখান থেকেই 6 বছর ফার্মা কোম্পানিতে আমি জব করি। চিন্তাধারা করি তারপরে বেবি কনসিভ করব। বেবি কনসিভ করার আগে আমি চিন্তা করে নিয়েছিলাম যে আমি আমার বেবিকে পুরোপুরি সময়টা দেব। তো সেই চিন্তাধারা থেকেই তখন আমি চারিদিকে যখন যেহেতু ঘুরতাম, আর আমার এই শপিংটা আমার নিজস্ব, মানে আমি এটা কিনতে খুব ভালোবাসতাম নিজের ঘরের জন্য। তো তখন আমি চিন্তা করলাম যে এই ছোট ছোট জিনিসগুলো, যেগুলো আমাদের ঘরোয়া মহিলাদের খুব দরকারি, সময় বাঁচাবে, ঘরের স্পেস কমাবে, সেগুলো যদি আমি বিজনেসটা স্টার্ট করি, তাহলে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে সবাই এই জিনিসগুলো পেয়ে যাবে, যেগুলো এগুলো বাইরে থেকে আসে। তো সেই হিসাবেই তখন আমি বিজনেসটা স্টার্ট করে ফেলি। আর তারপরে যখন বেবি হয়ে যায়, তারপরে আমি জবটা রিজাইন করে দিই। তারপরে আমরা বিজনেসটা স্টার্ট যখন করি, তখন ডিরেক্ট হোলসেলার থেকে আমরা পারচেস করতাম। তো প্রাইস রেটটা আরও একটু বেশি থাকতো। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম, যদি আমি এখন এর থেকেও কম প্রাইসে আনতে পারি প্রোডাক্টগুলোকে, তাহলে আরও সবাই কম প্রাইসে কিনবে। তো সেই ক্ষেত্রে তখন আমরা ডিরেক্ট পারচেস করার জন্য কথা বলতে থাকি। যেমন একটা সিলিকন জিনিসটা একমাত্র কোরিয়া আর চায়নাই তৈরি করতে পারে, আমাদের ইন্ডিয়াতে সেটা সাপ্লাইও নেই, পসিবলও নয়। তো সিলিকনের জিনিস যেরকম হয় কি, ছোট হয়ে ভাঁজ হয়ে যায়, গরম আমরা খুব ভালো রাখতে পারি ওর মধ্যে, সেই সব জিনিসগুলো। একটা ধরুন একটা কেটল, আমরা বেড়াতে যাই, সবাই বেড়াতে যায়, বেড়াতে গেলে আমরা গরম জলের জন্য কেটল আমরা যদি ক্যারি করি বাচ্চার জন্য, তো সেক্ষেত্রে আমাদেরকে কি একটা বড় কেটল ক্যারি করতে হয়। কিন্তু আমাদের কাছে এমন প্রোডাক্ট রয়েছে যেটা ভাঁজ করে আমরা ব্যাগের মধ্যে একটা পার্সের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো, এতটাই ছোট কেটল। নিয়ে এসছো এখানে? হ্যাঁ হ্যাঁ, একদম দিদি। দেখো কোনটা বলছো। এইটা হচ্ছে আমাদের ফোল্ডিং কেটল, যেটা এরকম খুলে এরকম বড় হয়ে যায়। আচ্ছা, ভেতর থেকে এরকম স্পেস, প্রেস করলে ছোট আর হয়ে প্রেস করলে এটা ছোট হয়ে এটা তো ইলেকট্রিকে হিটেড হবে। হ্যাঁ, ইলেকট্রিক হিটেড। এক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলে, হ্যাঁ, এখান থেকে আজ তুমি বিজনেস ওম্যান। খুব ভালো, অল দ্য বেস্ট তোমার। আমি রাজারহাট থেকে এসেছি। ছোটবেলা থেকেই খেতে খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাই, 8 বছর পুরনো ফ্রেন্ড, হঠাৎ করে কলকাতায় আসি। তো সে আমাকে বলে একটু রান্না করে খাওয়াতে। তো তাকে আমি রান্না করে খাওয়াই। তো আমাকে বলেছিল যে আমি কিছু একটা রান্না নিয়ে কিছু করছি না কেন। তো সেইভাবে আমরা দুজন মিলে ভাবনা চিন্তা শুরু করি যে একটা দুজন মিলে দোকান দেখেছি,
6 মাস টাইম লেগেছে একটা রেস্টুরেন্ট খুঁজতে। তারপরে ফাইনালি রাজারহাটে আমরা একটা জায়গা পাই, তো সেখানে একটা ছোট্ট করে শুরু করি। কতজনের সিটিং তোমার ওখানে? সিটিং হচ্ছে আমার 12 জনের। ওখানেই বানানো হয়? ওখান থেকে হয়? হ্যাঁ হ্যাঁ, ভেতরে কিচেন আছে। তো সেটা কি বাঙালি খাবার পুরো? বাঙালি আছে, নর্থ ইন্ডিয়ান আছে। তো রেসপন্স ভালোই পাচ্ছি। কতদিন হলো খুলেছো? 1 বছর। ও সবে? প্রথম যখন রেস্টুরেন্ট খুললে রেসপন্স কিরকম পেয়েছিলে? এখন তো ভীষণ কম্পিটিশনের যুগ না? হ্যাঁ, রেসপন্স পেয়েছিলাম। প্রথম দিন আমার দিদি 100 টাকা সেল হয়েছিল। তারপরে আস্তে আস্তে তারপরের দিন আমার মনে আছে 305 টাকা। তো 7 দিন পরে সেটা হয় 1500 টাকা। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। এখন আমার রেগুলার চলে আসে 7-8 হাজার টাকা। তোমার কি সকাল থেকেই খোলা থাকে? 10:30 থেকে রাত্রি 11:30টা। ওকে, মানে লাঞ্চ ডিনার সবকিছু, স্ন্যাক্স সবকিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি একজন ফ্যাশন ডিজাইনার, ইন্দো ওয়েস্টার্ন কস্টিউম ডিজাইন করি। পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন করলাম ফিজিক্স অনার্স নিয়ে, বিএড করলাম। বিএড করতে করতে বাবা হঠাৎ মারা যান, তারপরে আমার বিয়ে হয়ে যায়। যখন বম্বেতে আমি প্রথম বিয়ের পর বম্বে যাই, আমি ওখানে গিয়ে একটা স্কুলে জয়েন করি। তো তারপরে হঠাৎ করে বম্বেতে থাকতে থাকতেই আমি একটা খবরের কাগজ দেখে বিউটি পেজেন্টে পার্টিসিপেট করি, একটা অ্যাওয়ার্ড উইন করি। তারপরে ওরা ফ্যাশন শোয়ের জন্য আমাকে ডাকে, অ্যান্ড ওটা আমার জায়গা ছিল। ফ্যাশন শো মানে আবার ডিফারেন্ট ড্রেস পরা, র্যাম্প ওয়াক, বিভিন্ন জামা কাপড়ের সঙ্গে থাকা। তো এই করতে করতে ছেলেও বড় হলো। তারপর এইবার আর টিচিং প্রফেশন নয়, এবার আমি আমার নিজের প্যাশনটার জন্য কিছু করব। ওর মধ্যে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেল গুজরাটে, আমি চেন্নাইতে রয়ে গেলাম। তখন চেন্নাইতে ছিলাম। তো চেন্নাইতে গেলাম নিফট বলল যে আপনার এজ পেরিয়ে গেছে, আপনি এন্ট্রান্সের জন্য কোয়ালিফাইড নন। তখন আমি খুঁজতে লাগলাম যে কোন কলেজ আমাকে অ্যাডমিশন দেবে। এই করতে করতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিং চেন্নাই, ওখানে গিয়ে আমি এন্ট্রান্স দিলাম, আমি কোয়ালিফাই করলাম, ওরা আমাকে ভর্তি করলো, নিল। তারপরে আমি 2 বছরই কলেজে আউটস্ট্যান্ডিং গ্রেড নিয়ে পাশ করেছি। এবং তখনই আমি বিভিন্ন তাঁতিদের সাথে কাজ করি, যেহেতু আমি সাউথে থাকতাম, তাঁতিদের সাথে কাজ করতাম। তারপর বেঙ্গলে আসার পর বেঙ্গলের তাঁতিদের সাথে এখন কাজ করি। আর সুমনা ডিজাইন স্টুডিও একটা আমার ব্র্যান্ড, ওটা এখন। এইগুলো আমি মোটামুটি বানিয়েছি, এরকম জামা কাপড় বানাই। আর তাঁতিদের সাথে যে কাজটা করি সেটা ওদের কাছ থেকেও আমি ফ্যাব্রিক নিয়ে ওয়েস্টার্ন ডিজাইন করার চেষ্টা করি। কোথায় বিক্রি করো? আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে মানে ওয়ার্ড অফ মাউথ, যেগুলো অনলাইন খুব বেশি আমি এখনো শুরু করিনি। তো এখন যারা জেনে গেছে, চেনে, তারা এসে সব নিয়ে যায়। তারা এসে, তবে ভীষণ ভালো লাগে যখন তারা এসে বলে যে মানে অপূর্ব। আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমি একজন প্রকৃতি প্রেমী এবং গাছ লাগানোর আমার ভীষণ রকম নেশা। এই লকডাউনের টাইমে আমাকে হঠাৎ করে আমার বাড়ির লোক, আমার বন্ধু বান্ধব যারা, তারা বলছে যে তোর যে এটা প্যাশন, এটাকে প্রফেশন করে নে। তখন আমি শুরু করলাম বিজনেস। আমি কি করতাম, ফেসবুকে পোস্ট করতাম। খুব একটা বেশি দাম রাখতাম না গাছের, মানে 10-15 টাকা তো আমি গাছ রেখেছি, মানে 50 টাকার ঊর্ধ্বে দাম যেতে দিতাম না। কারণ আমি দেখেছি অনেকে শখ থাকে বাগান করার, কিন্তু এত দামি দামি গাছ কিনে যে নিজের বাগান ভরাবে সেটা তো হয় না। তো আমি ওই কম দামি গাছটা সেল করার চেষ্টা করতাম। আর ডেলিভারি চার্জ আমি রাখতামই না। কখনো কখনো আমি হেঁটে গিয়েও আমি বাড়িতে গাছ পৌঁছে দিয়েছি। ফল সবজির গাছ অতটাও করি না, মেইনলি আমার ফুল আর ইনডোর আউটডোর প্ল্যান্টটাই বেশি। এখন নিশ্চয়ই অনেক বড় করে ফেলেছো? হ্যাঁ, এখন বড় হয়েছে বিজনেসটা। এখন কি তোমার নিজের বাড়িতেই তুমি সব গাছ রাখো? হ্যাঁ, আমার বাড়িতেই এখন হচ্ছে। আর বাড়ির লোকও মানে এতে ইনভলভ আছে, ওরাও গাছপালার এখন খুব ভালো যত্ন নেয়। গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হয় ভালোভাবে। ওটাই ব্যাপার, মানে কোনো গাছে বেশি জল লাগবে, তো কোনো গাছে একদম মাটি শুকিয়ে যাচ্ছে, তারপর জল দেওয়া হবে। তো ইনডোরের জন্য কি কি প্ল্যান্টস রাখো তুমি? ইনডোর প্ল্যান্টের জন্য পিস লিলি কিন্তু ভালো রকম অক্সিজেন প্রোভাইড করে। আমি অবশ্যই সবাইকে পিস লিলি রেকমেন্ড করবো। সবাই ঘরের মধ্যে পিস লিলি রাখুক না, কোনো অসুবিধা নেই। মানি প্ল্যান্ট রাখে, হ্যাঁ, তারপর স্নেক প্ল্যান্ট, এরিকা প্ল্যান্ট, এগুলো ঘরের বাতাসকে আরো ঠান্ডা রাখে, এতটাই অক্সিজেন এরা প্রোভাইড করে। এখন তোমার কাছে কত গাছ আছে? অনেক গাছ আছে, আজ নিচে গাছে ভরে গেছে। এরপরে কি ইচ্ছে তোমার, কি করবে? এরপরে দিদি সত্যি বলতে আমি এখন একটা প্রাইভেট সেক্টরে কাজও করছি। এবার স্যাটারডে সানডে ছুটি থাকে, তখন গাছগুলোর দিকে আরও বেশি নজর হয়। আর বাড়ির লোকও আমার গাছ ডেলিভারিতে অনেক সাহায্য করে, ওরাও সারা সপ্তাহ গাছগুলোকে আগলে রাখে। আর এই ব্যবসাটাকে আরো বড় করতে চাই, এটাই ইচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরে ঘরে জি বাংলা নিয়ে আজ আমি চলে এসেছি দুর্গানগরে বিশ্বাস পরিবারে অরিজিতার বাড়িতে, এবং অরিজিতার মায়ের বিশ্বাস যে আজ ওদের যা কিছু সবকিছুই এই লোকনাথ বাবার জন্য। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা কতদিন প্রতিষ্ঠিত? আমার বিয়ের আগের থেকে 32 বছর। লোকনাথ বাবা যে কত জীবন্ত মানে সে বলে বোঝাতে পারবো না। পুজোর সময় আমরা বাবাকে আর কি একটা কাপড় দিয়েছিলাম তেঘরিয়া মন্দিরে গিয়ে, তখন আমার প্রতিষ্ঠিত ছিল না। ভেবেছিলাম যে ওটা বাবা নিয়ে নেবে আর কি, ওখানে মন্দিরে রাখা হবে, কিন্তু রাখা হয়নি। কাপড়টা ছুঁয়ে আবার আমার হাতে ফেরত দিয়ে দিল। তা আমার আস্তে আস্তে মনে খুব কষ্ট হলো। আমি ঘরে বাড়িতে ফিরে আসলাম, ফিরে এসে দরজা ক্লসের গেট দিয়ে ঘরে ঢুকেছি, তৎক্ষণাৎ একজন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। চাল, একটা আলু আর একটা কয়েন দিয়েছিল। তা আমাকে বলছে এটাই শুধু দিবি, আর কিছু দিবি না? আমি বললাম আর কি দেবো? বললে তুই যে সারা রাস্তা আস্তে আস্তে যে কষ্ট পাচ্ছিস, তা আমার জিনিসটা আমাকে দিবি না? তারপরে সেই আমি জিনিসটা এনে তার হাতে দিলাম। আমি এদের ডাকতে ডাকতে আর দেখতে পেলে না, আর দেখতে পেলাম না। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভাষা। জয় বাবা লোকনাথ। অরিজিতা, তুমি যে তোমার জুতো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করে এবং দারুণ দারুণ জুতো, সব একটা অভিনবত্ব আছে অন্যরকমের, এই আইডিয়াটা, এই কনসেপ্টটা মাথায় এলো কিভাবে? আমি বরাবরই একটু জুতো কালেকশন করতে ভালোবাসতাম, মানে নতুন জুতো কীরকমভাবে, মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জুতো, এটা অন্যরকম স্টাইলের। এবার যখন আমরা দেখছি মানে লাইভ কালচারটা আস্তে আস্তে ইন হচ্ছে, তখন দেখছি যে সবাই অনেক কিছু সেল করছে, জুয়েলারি বলো, শাড়ি বলো, সমস্ত কিছু। জুতোর সেই যেটা আমি পছন্দ করি সেরকম। তখন আমি ভাবলাম আমি তো একা নই, আমার মতো এরকম অনেকজন আছে, তাহলে তাদের জন্য নতুন কিছু করতে হবে। তো তখন একটু বাবা মার শরীর খারাপের জন্য আমি ভাবলাম যে তাহলে চাকরিটা ছেড়ে দিই। চাকরি করতাম আমি, চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তখন আমি ভাবলাম যে এবার যে চাকরি ছেড়ে দিলাম, বাবা মার শরীর খারাপ, তাহলে তো সংসারটা আমাকে চালাতে হবে, তাহলে একটা ফিক্সড ইনকামেরও দরকার, বাড়িতেও আমাকে দেখতে হবে। তখন আমি কি করলাম, আমার একটা ক্রেডিট কার্ড ছিল সিটি ব্যাংকের, 30,000 টাকা দিয়ে শুরু হলো। 30,000 টাকায় তুমি কি করলে? 30,000 টাকা দিয়ে আমি অলমোস্ট 20-30-এর ওপরে জুতো কিনলাম। তুমি কি জুতোর ওপর নিজের কোনো ডিজাইন করছিলে নাকি কালারফুল জুতোগুলোই কিনছিলে? কালারফুল জুতোগুলোই কিনছিলাম, ঠিক আছে, কিন্তু আমার গোল ছিল যে আমি জুতো নিজস্ব ডিজাইন করব। এখন যেমন আগে যখন 2 বছর আগে যখন শুরু করেছিলাম তখন জাস্ট জুতো কিনে আনতাম, এখন আমরা কি করি জুতোর ওপর নিজস্ব ডিজাইন করি। মেয়েদের মাথা থেকে যে এত সুন্দর আইডিয়া এসেছে, তোমার কিরকম লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম, কারণ প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম যে জুতো একটা এমন জিনিস যে শাড়ি, ব্লাউজ, জামা কাপড় যাই ধরো, ছোট হোক বড় হোক, সেটা সেলাই করে পরা যাবে, কিন্তু জুতো কিন্তু সেলাই করে যদি একবার কিনে ফেললো একটা জিনিস, তাও আবার সেটা ধারে কিনলো, সেটা যদি না হয় তখন আমাদের বিজনেস, নিজস্ব বিজনেস নেই, তখন আমরা কোথায় দাঁড়াবো গিয়ে। প্রথম দিকে ভয় পেলেও পরের দিকে দেখলাম যে না, ওর দ্বারা সব সম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অরুণী গাঙ্গুলি কিন্তু আজকে সারাদিন বেয়াদবি চূড়ান্ত করবে। আচ্ছা, তোমার কি আমার হাত ছাড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই? বলছি তো, শুনছি, আমি কান পেতে রই। তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি বলতে পারবো। আচ্ছা বেশ, চোখ ডেকে রাখো। আমি জানি না কেন সেই হসপিটালের দিনগুলো থেকে তোমার মধ্যে কেমন একটা অন্য মানুষ দেখতে শুরু করেছিলাম। তোমাকে তো বলেও ছিলাম, সেই প্রথম পরিচয় নীলের ঝলক ছিল তোমার মধ্যে, অথচ তার থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি ইন্টেন্স। আমার নতুন করে তাকে ভালো লাগতে শুরু করেছিল। কোর্টে শুনানির সময় বা তার পরেও যে সৌরনীল গাঙ্গুলিকে আমি দেখেছিলাম ওই স্টেশনে, ওই ক্যাফেতে, সেই সৌরনীল গাঙ্গুলি যখন চলে গেল না, তখন আমার দুর্দান্ত কষ্ট হয়েছিল। তবু যেন
প্রতি মুহূর্তে আমি তোমার গভীরতা অনুভব করেছি। তুমি আবার কলকাতায় এলে বিয়ে করতে, কষ্ট হলো, খুব কষ্ট হলো, তাও ভালোবাসলাম। নীরবে আমার চোখের জলে তুমি আমায় ছুঁয়ে বলেও গেলে, হে বন্ধু বিদায়। তখন মনে হলো আর পারছি না, মরে যেতে ইচ্ছে করছিল। তারপর ভাবলাম তোমায় ছুটে গিয়ে বলি। আর একটা কথা আজ রাত্রে আর তোমার সব কথার উত্তর আমিও রাত্রিরে দেবো। যে বর বউকে ছাড়াই কি রিসেপশনটা হয়ে যাবে? আসছি। এসো। সরি। বুঝতে পেরেছি। চলো মেঘ, এবার নিচে চলো। এসো। ও দাদা ভাই, তুই বরং ঘোরটা কাটিয়ে নে, তারপর আয়। এসো এসো এসো। কি বলবে তুমি আমাকে রাত্রে মেঘ? একবার কি বলে উঠতে পারবে আই লাভ ইউ? কার নাম্বার? আননোন। ধরবো? মেঘ, মেঘ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছি? দিদিভাই হসপিটালে? আপনি কে বলছেন? আমি ওসি বিমান চন্দ্র ঝা বলছি। মিস ময়ূরী রায় আমাদের কাস্টডিতেই ছিলেন। আজ বিকেলে হঠাৎ উনি ওনার একজন ইনমেটকে উইদাউট এনি ইনভেস্টিগেশন অ্যাটাক করেন। সামান্য একটু হাতাহাতি হয়েছিল, আর তাতে উনি একটু ইনজিওর্ড হন। তারপরে উনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। দেখে মনে হচ্ছে অনেকটা শ্বাসকষ্টের মতো। শ্বাসকষ্ট? আপনারা ওকে কোথায় নিয়ে গেছেন? ওকে যে স্পেসিফিক হসপিটালে আনা হয় সেখানেই আনা হয়েছে। ওরাই আপনার নাম্বারটা দিলেন এবং আপনার সাথে যোগাযোগ করতে বললেন। বোধহয় আপনি ওনাকে ব্লাড দেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি ওকে ব্লাড দিই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর বলছি আমার মা বাপি ওরা কি জানে? হ্যাঁ, ওনারা চলে এসেছে। আমি আসছি অফিসার, ওদের বলে দিন আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। মা নীল, আই এম ভেরি সরি, আমার একটু যেতে হবে। আমি বুঝতে পেরেছি, ময়ূরীর কিছু একটা, তাই তো? হ্যাঁ, আর একটু সিরিয়াস কন্ডিশনই তো মনে হলো। কতটা সিরিয়াস যে তোমাকে এক্ষুনি যেতে হবে? যতটা সিরিয়াস হলে একটা পেশেন্টকে ব্লাড দিতে হয়। আর তুমি তো জানো নীল যে আমি দিদিভাইকে ব্লাড দিই। হ্যাঁ দাও, কিন্তু আজকের দিনে বাড়িতে একটা অনুষ্ঠান। নীল, কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো তো? একটা মানুষের প্রাণ নাকি অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে, নিশ্চয়ই যাবে মেঘ। তুমি তার আগে আমাকে একটু হসপিটালের নামটা আর ওখানে নাম্বারটা দাও তো, আমি একটু ফোন করে ওদের সাথে কথা বলি, একটু বুঝে নিই কিরকম সিচুয়েশনটা, বুঝে নিয়ে আবার দরকার হলে নিশ্চয়ই যাবে। দেখো, আমি বা বৌদি যদি কথা বলি ওখানকার সিচুয়েশনটা আমরা বুঝতে পারবো। সবসময় এমনটা নাও হতে পারে যে ব্লাড দিতেই হবে। হসপিটালে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান থাকে। সে যাই হোক না কেন, মেঘকে এখন হসপিটালে যেতে হবে। আচ্ছা তুমি কেন যাবে বলো তো? কেন এইভাবে সবকিছু ফেলে দিয়ে তুমি আবার ময়ূরের জন্য ছুটবে? যে গত পরশু রাতে এই সময় তোমার গায়ে গুলি ছুড়েছিল, তার জন্য তুমি তোমার রিসেপশন ছেড়ে চলে যাবে? নীল প্লিজ, এটা এখন থাকুক। দেখো, কিছু করার তো নেই, আমাকে যেতে হবেই। আর দিদিভাই ব্লাডের দরকার হলে তখন ওকে কে দেবে ব্লাড? অন্য কোনো ডোনার দেবে, তুমি দেবে না, আমি বলে দিচ্ছি। নীল, ময়ূরী মেঘের দিদি, তুই কিন্তু কোনোভাবেই জোর করতে পারিস না। পারি, অন্তত এরকম একটা ক্রাইম ঘটানোর পরে ময়ূরকে নিয়ে আর কিছু ভাবার দরকার আছে বলে আমি মনে করি। ব্লাড লাগবে তো ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুক না। আগামী তুমি একটা কাজ করো, তোমার কন্ট্যাক্টসগুলো ওদেরকে দিয়ে দাও। মেঘ রক্ত দেবে না। না নীল, আমিই দেব।
আমি সারাটা জীবন ধরে ওকে ব্লাড দিয়েছি, তাই এবারও আমি। আর তাছাড়া ওখানে মা বাপিও একা আছে, আমার তো ওদের পাশে থাকার জন্য ওখানে যেতে হবে। আচ্ছা বেশ মেঘ, আমরা এক কাজ করি, সত্যি ব্লাড দেওয়ার প্রয়োজনটা আছে কিনা সেটা অন্তত আমরা একবার চেক করে নিই। বৌদি তুমি একবার কথা বলো। হ্যাঁ, কোন হসপিটাল, সেখানে কোন ডাক্তার রয়েছেন সেগুলো জানালে আমি এক্ষুনি কথা বলে দেখতে পারি। আমি একটু বাপিকেই ফোন করে নিব। দেখো মা, আমার যতদূর মনে হয় সিটি হসপিটাল আর ডক্টর দীপঙ্কর গুহ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনাকে তো আমি জানি, ওনার নাম্বারও আমার কাছে আছে। দাঁড়াও একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিন্দিতা সরকার বলে যে মহিলা আছেন না, খুব ঘোরেল মহিলা। ঘোরেল নয় ম্যাডাম, ইন্টেলিজেন্ট। আপনি জানেন না ওর সব কথা? জানি ম্যাডাম। ওই মহিলা ওনার মেয়েকে ঘিরে না একটা ইনভিজিবল ওয়াল, একটা অদৃশ্য প্রাচীর তৈরি করেছে। আর সেই প্রাচীরটা ভাঙতে পারলেই আপনার কেসটা সলভ হবে। সেই প্রাচীরটা ভাঙতে পারলেই ঋষি কুমার ঘোষ ঠিক কোথায় আছে আমরা জানতে পারবো ম্যাডাম। তবে আপনাকে আমি একটা কথা দিচ্ছি, এই কেসটা যখন আমি হাতে নিয়েছি, এই কেসের শেষ আমি দেখেই ছাড়বো। শেষ আমি দেখেই ছাড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখানে কেন এসেছেন? দেখুন আমি না আপনাদের মতো ক্ষমতাশালী নই। আমি ভীষণ সাধারণ একটা মানুষ, একজন মা, একটা সিঙ্গেল মাদার। খুব কষ্ট করে আমি আমার মেয়েকে বড় করছি, বিশ্বাস করুন। ওকে আর হ্যারাস করবেন না প্লিজ। কি অপরাধ করেছে ও? কি করেছে বলুন? হ্যাঁ, আপনার ছেলে যে পার্টি থেকে মিসিং হয়েছে, যে পার্টিতে গিয়েছিল, সেখানে আমার মেয়ে ছিল। এটাই ওর অপরাধ তো? এত করেছেন তো তদন্ত, এত হ্যারাসমেন্ট, ট্রমাটাইজ হয়ে গেছে আমার মেয়ে, বিশ্বাস করুন। আর কি বাকি আছে বলুন? কি চাইছেন বলুন? আমার ছেলেকে, আমি আমার ছেলেকে চাইছি। আমার ছেলেকে আমি খুব মিস করছি। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলছি যে আমি আমার ছেলেকে খুব মিস করছি। তো আমি কি করব? হ্যাঁ, আপনি আমাদের ঘরে কেন এসেছেন বলুন? আমি অপরাধী? আমার মেয়ে অপরাধী? কেন এসেছেন? আরে আমি মানছি, আমি তো বললাম আপনার ছেলেকে যে পার্টিতে লাস্ট দেখা গেছিল, আমার মেয়ে সেখানে ছিল। তদন্ত করেছেন তো? ক্লান্ত হচ্ছেন না আপনারা? হ্যাঁ, ওকে এতবার হ্যারাস করে আপনারা ক্লান্ত হচ্ছেন না? এখন আবার ওই মহিলাকে পাঠিয়েছেন, কি যেন নাম, জাস্টানাল। ব্যক্তিগত তদন্ত। হ্যাঁ, ব্যক্তিগত তদন্ত। সেই কারণেই ডিপার্টমেন্টে এই কেস সংক্রান্ত সব ফাইল আমি ক্লোজ করে দিয়েছি, কারণ ব্যক্তিগত তদন্ত হবে। কেন জানেন? কেন? কারণ পানিশমেন্টটা আমি নিজে দেব, তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইবার ধরো। এখন তুমি গুড গার্ল, তাই তো? তুমি আমার লক্ষ্মী গার্ল, তাই তো? দুষ্টুমি করে না, আমার অনেক কাজ পড়ে আছে।
খেয়ে নাও, খেয়ে নাও। হা করো, হা। গুড গার্ল। হা করো। হ্যালো, কে বলছেন? বিজয়লক্ষ্মী ঘোষ। বিজয়লক্ষ্মী ঘোষ? হ্যাঁ বলুন। আপনার নিউজ পেপারে আমার ছেলের খবরটা নিয়ে হেডলাইন করেছেন। ঋষি কুমার ঘোষ বেঁচে আছে কি বেঁচে নেই, ঋষি কুমার ঘোষের অন্তর্ধান এই নিয়ে। হ্যাঁ নিউজ করেছি। কেন করেছেন? এতে আমার ছেলের বদনাম হচ্ছে। কেন বলুন তো, বদনাম কেন হচ্ছে? কারণ পরিষ্কার লেখা আছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পার্টিতে বসে মদ্যপান করছিল, তারা পার্টি করছিল, আরো নানান রকম নেশাদ্রব্য সেখানে ছিল। দেখুন, আমার ছেলে মিসিং, বাসে নেই, তাকে বদনাম কেন করছেন? করে কি লাভ? দেখুন, সত্যি লেখাটা আমার কাজ। কৌশিকী মুখার্জি, প্লিজ প্লিজ ম্যাডাম, বিজয়লক্ষ্মী ঘোষ এভাবে চিৎকার করে কথা আমার সাথে বলবেন। দেখুন, সত্যি লেখাটা আমার কাজ। আর তাছাড়া ইয়াং জেনারেশনের মধ্যে নেশা বিষয়টা যেভাবে ছড়িয়ে পড়ছে, শুধুমাত্র অ্যালকোহল নয়, অ্যালকোহল ছাড়াও যেভাবে আরো অন্যান্য নেশা ছড়িয়ে পড়ছে, সেটা সকলের জানাটা খুব দরকার। প্রত্যেকটা অভিভাবকের সেটা জানাটা খুব দরকার। বিভিন্ন সময় বিক্ষিপ্ত ঘটনায় হয় তারা নিখোঁজ হচ্ছে, নইলে তারা মারা যাচ্ছে। এই নিউজ পেপারকে মাধ্যম করে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য। তাই নাকি মুখরোচক খবর খবর করে বিক্রি করাটা আপনার পেশা? প্লিজ প্লিজ ম্যাডাম, খবর তৈরি করি না আমরা, আমরা সত্যি ঘটনাটা, সত্যি খবরটা শুধুমাত্র পরিবেশনা করি। খবর বিক্রি করাটা আমাদের কাজ। ইয়েস, খবর বিক্রি করাটা আমাদের কাজ, কিন্তু এটা আমার পেশা নয়। আমার পেশা সত্যি ঘটনাটা লেখা, জনগণের কাছে জাস্ট পৌঁছে দেওয়া। আপনি জানেন না আমি বিজয়লক্ষ্মী ঘোষ। আর আপনিও জানেন না ম্যাডাম, আমি কৌশিকী মুখার্জি। আপনার মতন অনেক বিজয়লক্ষ্মী ঘোষ এসেছেন গেছেন। আমাদের পত্রিকা কিন্তু বহু বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে আপনি বলছেন লেখাটা বেরোবেই? হ্যাঁ, নিশ্চয়ই বেরোবে, ধারাবাহিকভাবেই বেরোবে, যতক্ষণ না আমরা সত্য পর্যন্ত পৌঁছতে পারছি। শুনুন, সেটা পুলিশের কাজ। তার জন্য আমি অ্যাপয়েন্ট করেছি জাজ সান্যালকে। কাকে? জাজ সান্যাল। একদম ঠিক লোককেই অ্যাপয়েন্ট করেছেন, একদম নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার কেস ডেফিনেটলি সলভ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুতুল তখন বলছিল না, আমার ভাইটা মনে হয় ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। ও ভালো হয়ে যাচ্ছে সেটা না আমি কখনো বিশ্বাসই করতে চাইনি। ওকে আসলে বিশ্বাস করতে পারি না তো। তবে জানো, আমারও কেমন জানি না মনে হচ্ছে ও বোধহয় একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছিল। ওটাই ছিল ওর সাথে আমার শেষ কথা। আমাকে বলেছিল, শিমুল, আর একবার কি ভেবে দেখা যায় না? আর একবার কি সবকিছু ঠিক করা সম্ভব নয়? আমি যেমন মুখঝামটা দিয়েছিলাম, বিশ্বাস করি না তো ওকে, কিন্তু এখন মনে হচ্ছে জানো তো বিপাশাদি, ওটা অ্যাক্টিং করেনি, ওটা অ্যাক্টিং হতে পারে না, ওটা অ্যাক্টিং হওয়া সম্ভব নয়। ও সত্যি কথাই বলেছিল মনে হচ্ছে আমার। আমি ওর মুখটা দেখেছিলাম, মুখটা কিরকম ছোট হয়ে গিয়েছিল, ওর মুখে যেন একটা কালো পোঁচ পড়েছিল, মুখটা একেবারে কালো হয়ে গিয়েছিল গো। আহারে, বেচারা খুব আশা করেছিল।
আহারে আহারে মানেটা কি? তুই কি বলতে চাইছিস? আর যদি পরাগ সুস্থ হয়ে ওঠে, সবটা ঠিক হয়ে যায়, তুই আবার ওর সঙ্গে থাকবি, সংসার করবি? না ও তোকে কি পরিমাণ ঠকিয়েছে, কি না করেছে শিমুল, তুই কি বলছিস? না না বিপাশা দি, আমাকে ভুল বুঝছো। আমি ওর সাথে নতুন করে সংসার করার কথা বলিনি। আমি শুধু চাই মানুষটা বেঁচে উঠুক। আর ঠকে যাওয়ার কথা বলছো, কত মানুষই তো ঠকে যায় বিপাশা দি। কেউ জানে সে ঠকে যাচ্ছে, কেউ জানে না সে ঠকছে। এমনও তো হতে পারে যে তুমি ঠকে যাচ্ছ কিন্তু তুমি জানো না সেটা। দেখ শিমুল, একটা কথা বলি তোকে, এই পরিবেশে হয়তো কথাটা বলা ঠিক না, কিন্তু আমি দেখছি কিছুদিন ধরে তুই সমস্ত কথায় কিছু না কিছু ধরে আমাকে ইঙ্গিত করছিস। আমার ভালো লাগছে না ব্যাপারটা। আমি বুঝতে পারছি না যে তুই কেন সেটা করছিস, আমার কাছে পরিষ্কার নয়। শুধু আমি এটুকু বলতে পারি যে চন্দন এবং আমার ব্যাপারটা আমরা কিন্তু নিজেরা খুব ভালো মতো বুঝি। ওরা আর আমার ভালোবাসাটা একান্তই আমাদের ব্যক্তিগত শিমুল। আমিও জানি আমি ওকে কতটা ভালোবাসি, ও জানে ও আমাকে কতটা ভালোবাসে। আর এটা তো ব্যক্তিগত হওয়াই স্বাভাবিক। মুখ ফুটে সবসময় সব জায়গায় তো নিজেদের ভালোবাসার কথাটাকে জাহির করা যায় না। বিয়ের এত বছর পর এটা তো সম্ভব নয়। এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। চন্দন আমার জন্য জীবন দিতে পারে, প্রাণ দিতে পারে, আর আমার কাছেও ও ছাড়া জগৎ অন্ধকার। আর তুই যদি এভাবে বারংবার কারণে অকারণে চন্দনের দিকে ইঙ্গিত করতে থাকিস শিমুল, বলতে খারাপ লাগলেও বলছি যে এটা কিন্তু তোর আর আমার বন্ধুত্ব বিচ্ছেদের কারণও হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথে যদি আমার এই বন্ধুত্বের বিচ্ছেদও ঘটে না, তার থেকে বেশি কি খারাপ লাগবে জানো? তার থেকে বেশি খারাপ লাগবে এটা ভেবে যে তুমি যদি ঠকে যাও। শিমুল থাক না এখন এসব কথা। না না, থাকার কোনো প্রশ্ন নেই। ওই কথাটা কেন বললো? কেন বললো? আমি তো কথাটা তুলিনি। পরাগের আর কিছুক্ষণ পর ওটি শুরু হবে, আমি জানি মানে কি পরিস্থিতিতে কি সব কথা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই কথাগুলো এখন তোলার কোনো মানে হয়? কথাটা তো ও তুললো। বলো তো, তোর কেন মনে হচ্ছে বল দেখি যে আমি ঠকে যাব? কে আমাকে ঠকাবে বল? কে কে ঠকাবে? চন্দন ঠকাবে আমাকে? কেন ঠকাবে? কেন ঠকাবে? তার তো একটা কারণ থাকতে হবে। কেন ঠকাবে? কি করেছি আমি? ওই বা কি করেছে যে আমাকে ঠকাবে? দেখো, আমার মনে হওয়ার উপর তো সবকিছু নির্ভর করে না। মনে হওয়ার কি দাম আছে বলো? চোখে দেখারই তো দাম আছে। বেশ, চোখে দেখার দাম আছে। তাহলে তুই কি এমন দেখেছিস বা শুনেছিস আমাকে বল। আমার তো মনে হয় না যে চন্দনের সম্পর্কে তুই এমন কিছু চোখে দেখেছিস যেটাকে তুই প্রমাণ হিসেবে আমার কাছে এক্ষুনি দিতে পারিস। এখন হয়তো কথাটা বলা তোমায় ঠিক হবে না। সুচরিতা দি শীর্ষাও হয়তো এই কথাই বলবে, তাই তো? বলছি তো শিমুল, এখন থাক না এসব কথা। পরে কি কথা থাকবে বলো দেখি? তোমরাও তো কিছু না কিছু জানো, নিশ্চয়ই কিছু না কিছু জানো, বলছো না? আমি বুঝতে পারছি শিমুলের জীবনের ওপর অনেক ঝড় গেছে। স্বাভাবিকভাবেই ওর এখন মানুষের প্রতি একটা জেনারেলি অবিশ্বাস, অনাস্থা জন্মেছে। সেটা স্বাভাবিক, আমি তো অস্বাভাবিক বলছি না। কে জানে বাবা, এই যে আমি ছিলাম না বাড়িতে, হয়তো হতেই পারে চন্দনের নেচার যেরকম, ও বোধহয় একটু ওভারটেক কেয়ার করেছে, তার জন্য ওর কি মনে হচ্ছে যে চন্দনের ওর প্রতি কিছু। না বিপাশা দি, এরকম আমার কিছু মনে হয়নি। চন্দনদা আমার সাথে এরকম কিছুই করেনি। হ্যাঁ, তোমাদের বাড়িতে আমি ছিলাম, যেভাবে একটা আত্মীয় যত্ন নিতে হয় ওরা ঠিক আমার সাথে তাই করেছে। আমি একবারও বলছি না যে আমার সাথে চন্দনদার কোনো সমস্যা আছে। তাহলে কি বল? আমি তো বুঝতে পারছি না। তুই তো বারবার প্রসঙ্গটা তুলছিস, অদ্ভুত। আমি না একটা কথা একটু সোজাসাপটা ভাবে বলে দিই যে আমাদের দাম্পত্য জীবনটা নিয়ে না কাউকে ভাবতে হবে না কিছু। আমরা যেমন আছি আমরা ভালো আছি, টাচুড আমরা ভালো আছি, কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নেই অ্যাজ সাচ। এত বছর পর অ্যাজ আ কাপল আমরা যথেষ্ট সুখে আছি। বিয়ের পরে এতগুলো বছর পরে এতটা সুখে সচরাচর মানুষ থাকে না, আমরা চারপাশে অন্তত দেখতে পাই না। তুই প্লিজ আমাকে নিয়ে চিন্তাটা, দুশ্চিন্তাটা একটু কম কর। হতে পারে তুই বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছিস, তো টেনশন আছে, সেই কারণে হয়তো বলে ফেলছিস।
আবার এটাও ঠিক কথা, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কোথাও থেকে কোনো একটা কথা শুনেছিস, শুনে তোর মনে হয়েছে সেটা আমাকে জানানো উচিত, সেটা সম্পর্কে আমাকে অ্যালার্ট করা উচিত, তাই জন্যই হয়তো আগ বাড়িয়ে কথাগুলো তুই আমাকে বলছিস। আমি সবটা মানছি, কিন্তু শিমুল আমি তোকে এটুকুও বলছি যে আমি আর চন্দন না দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসি। আমাদের দুজন দুজনকে ছাড়া চলবেই না, আমরা পারবোই না থাকতে। আর ওকে তো সব থেকে বেশি দিন আমি চিনি রে, তোদের সবার থেকে বেশি আমি চিনি। আমার ওর ওপর এই ভরসাটা আছে, আর আমি জানি ওরও আমাদের ওপর এই ভরসাটা আছে, তাই তোদের আমাদেরকে নিয়ে এতটা না ভাবলেও চলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌমা, বৌমা, কি হয়েছে কি কাকিমা, এভাবে ডাকছেন কেন আমাকে? শ্যামলী কোথায় বৌমা? শ্যামলী কোথায় আমি কি করে জানবো? বাড়িতে নেই, বাড়ি ছেড়ে চলে গেছে, এইটুকুই জানি। মানে কি বলছো কি তুমি? অনি দাদুভাই জানে? কি হলো, চুপ করে আছো কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সূর্য, অনি, সূর্য, কি হয়েছে কাকিমা? শান্ত হও, হয়েছেটা কি? শান্ত হও মানে? ও, তুই সব জানতিস? তোমরা সবাই সব জানতে, শুধু আমিই কিছু জানতাম না। আমাকে না জানিয়ে তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিলে, বাড়ির বউকে, বাড়ির লক্ষ্মীকে বাড়ি ছাড়া করলে। হোয়াট? কে বাড়ি ছাড়া হয়েছে? তুমি জানো না? কি নিয়ে কথা হচ্ছে আমি তো তাই জানি না। কি নিয়ে এত অশান্তি? শোনো দাদু, তোমার বাড়ির লোকেরা তোমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোমার দেওয়া ফোনটা পর্যন্ত সে নেয়নি। তোকে টাকা দিয়েছিলে বাড়ি থেকে চলে যাবার জন্য, নেয়নি রে, তোদের টাকা ও নেয়নি। বাবা, শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেল, তোমরা সেটা অ্যালাউ করলে? হ্যাঁ অনি, ফাইনালি আমাদের বাড়ির ওপর থেকে অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে। শ্যামলী চলে গেলেন? কালকে রাতের ব্যাপারটা নিয়ে কি মামনি ওনাকে কিছু বলেছে? বাবা, তোকে তো দেখে মনে হচ্ছে ব্যাপারটা তুই একদম খুশি হসনি, কিরকম গুম হয়ে গেছিস। দেখেছো বৌদি, এই মেয়েটা চলে গেছে কিন্তু ফেরার রাস্তা তো করে রেখে গেছে। এমন মন ভুলিয়েছে তোমার ছেলে যে ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি ওকে ফেরত আনতে না চলে যায়। সে তো যেতেই হবে পিসিমণি, যেতেই হবে। শ্যামলী বাড়ির থেকে দুম করে বেরিয়ে গেল আর তোমরা সেটা অ্যালাউ করলে? এক মিনিট, কি বলছিস সেটা তুই? শোন, শ্যামলীর জন্য এতদিন ধরে এই বাড়িটা অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছিল, আর যখন ফাইনালি এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তুই এত কথা বলছিস? আরে কাকিমণি, ওকে যদি তাড়াতেই হতো আমি তো অনেক আগে অনেক কিছু করতে পারতাম, করিনি। তার পিছনে তো কোনো কারণ আছে, তোমরা কেউ বুঝতেই পারছো না। বাবা, কি বলবো আমি, এবার যদি এটা নিয়ে একটা বড় ইস্যু তৈরি করে কি ঝামেলা হবে বুঝতে পারছো? কোনো ঝামেলা হবে না। তুমি এত শিওর হচ্ছ কি করে? হাউ ক্যান বি সো শিওর অ্যাবাউট ইট? কতটা চেনো তুমি ওকে? আমি ওকে চিনি বলে সব প্রিকশন নিয়ে রেখেছি। তোর বাবা সব ব্যবস্থা করে দিয়েছে। কি? সূর্য, অনেকে কাগজটা দেখাও। শ্যামলী নিজে লিখে গেছে। স্বেচ্ছায় ও সজ্ঞানে সেই বাড়ি ছেড়ে চলে গেছে। মনে হয় না আর কোনো সমস্যা হবে বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার কি করবে সেটা ভেবেছো? আমি কি করব কাকা, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। কাকা, আপনি আমার একটা উপকার করবেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যদি আমি
এই হোটেলেই থাকি, মানে সারাদিন আমি এখানেই থাকবো আর রাত্রে আমি এখানে কোথাও একটা মাথা গুঁজে পড়ে থাকবো, আমায় থাকতে দেবেন কাকা? কি বলছো তুমি মা, কি বলছো? তুমি দোকানে থাকবে কেন? তুমি আমার বাড়িতে থাকবে। বাবার গরিবখানায় মেয়ের ঠিক জায়গা হয়ে যাবে গো। ওমা তুমি তুমি রান্না বান্না জোগাড় করো, আমি চট করে বাজারটা করে আনি। হ্যাঁ এই তো আসছি। মারে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দিবি মা? কি সৌভাগ্য আমার! আপনি আপনি আসুন বাবা, ভেতরে এসে বসুন, আমি আপনাকে আসন পেতে শুদ্ধভাবে খাবার দেব। আসুন আসুন বাবা। বাবা বসুন। কি হলো বাবা, আপনি বসুন খেতে। মারে আমার কাছে কিন্তু পয়সা নেই। ছি ছি বাবা, আমার পয়সা লাগবে না। আপনি যদি আমার রান্না খেয়ে মন ভরে তাহলে আমায় একটু আশীর্বাদ করবেন বাবা, আশীর্বাদ করবেন যেন আমি সবাইকে খুশি করতে পারি। অভুক্ত কাউকে দেখলে যেন তার মুখে খাবার তুলে দিতে পারি, এটুকু আশীর্বাদ করবেন। এবার বসুন বাবা, বসুন বাবা, বসুন। থাক থাক থাক, আশীর্বাদ করুন বাবা। কি জানিস মা, শাস্ত্রে বলে জ্ঞান দান শ্রেষ্ঠ দান, তো অভুক্ত মানুষকে অন্ন দান তার চেয়েও বড় দান। যেটা আজ তুই করলি, তোর মঙ্গল হোক মা, তোর মঙ্গল হোক। বাবা এইভাবে তাকিয়ে আছেন কেন? তোর স্বামীর খুব খুব বিপদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাশুড়ি আন্টির সামনে একা একা কি করে দাঁড়াবো কি? ওরে বাবা মিলি, ভয় পেলে চলবে না, একদম চলবে না। সামলে নিও ভগবান, একটু সামলে নিও আমাকে। উমা তুই একা পেলি নাকি? আমি শাশুড়ি আন্টি একেবারে কচি বমি আছে। শোন শোন শোন, চল আমরা আমার ঘরে গিয়ে লুকুই। হ্যাঁ তোর বর এলে তারপরে তুই বেরোবি। দাঁড়া, দাঁড়ালে হবে না, দেরি করলে চলবে না। কিন্তু দাঁড়াও। কি ভেবেছো মা, তুমি ওকে তোমার ঘরে লুকিয়ে রেখে দেবে আর আমি জানতেও পারবো না? না না দিমা, আসলে আমার চুপ! নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, মুখে বড় বড় কথা। কোথায় ছিলে সারাদিন? হ্যাঁ, ও আবার স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার আমি তো কোনো প্রশ্ন করতে পারবো না, তাই না? ছি 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 ছি, এইসব পাঠও তুমি আমার ছেলেটাকে পড়িয়েছো। তুমি একবার ভেবে দেখো তুমি কি জিনিস। ওই জন্যই তো লোকে বলে বিয়ের পরে ছেলেরা পাল্টে যায়। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার বাবুইটাকে অমানুষ তৈরি করে দিলে তুমি। তোমার বাবুই তো বউয়ের দুঃখে গাল একেবারে সুপারম্যানের মতো ছাদে ল্যান্ড করে ছাদ থেকেই বউকে নিয়ে হাওয়া।
তুমি শুধু বাবুই বাবুই করে গেলে, আর তার প্রতিদান দিচ্ছে তোমার বাবুইয়ের বউ। এই নীলু, কি হচ্ছে নাকি? সত্য মেয়েটা এসছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিলি। আশ্চর্য তো। প্লিজ বড়দা, দয়া করে তুমি এই মেয়ের সালিশি গাইতে আসবে না। তোমাকে যতক্ষণ না সিধে করতে পারছি, আমার নামও নীলিমা সান্যাল নয়। তোমাকে আমি যে কোনো কাজ করে দেবো। আপনি আমাকে বলুন কি করতে হবে, আমি সব কাজ করে দেবো। তোমাকে না আমি রাগ করবেন না, আমি সব কাজ করে দেবো। করতে গেল ছাড়ো 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 ছাড়ো। সরি সরি সরি। আসলে আমি বলছিলাম যে রাগ করলে না খুব শরীর খারাপ করে, তারপর প্রেশার বেড়ে যায়। আমার বাবারও তো হতো, তাই। দেখছিস তো নীলু, মেয়েটা তোর জন্য কত ভাবে। তুই না সত্যি এরকম লোক দেখানো ক্ষমা যদি দ্বিতীয়বার চেয়েছো তুমি। ভুল করেছি আন্টি, সরি, ভেরি সরি। আমি সব কাজ করে দেবো, বলুন কি করতে হবে। বলছিলাম কি আপনাদের মাসকাবাড়ি বাজারটা কোথায় রাখবো? দাও এটা দাও। ঠিক আছে তুমি যাও 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 যাও। আসার সময় পায় না যত সব। এটা কোথায় রাখবো? হ্যাঁ কি বলছি, আমি এই লিস্টটা দেখে এইসব জিনিসগুলো আছে কিনা দেখে গুছিয়ে দিচ্ছি। এই কাজটা করলে হবে তো শাশুড়ি আন্টি? বাবা, এই ছোট একটা লিস্ট মিলিয়ে চারখানা জিনিস গুছিয়ে ফাঁকিবাজি কাজ করলেই তুমি ভেবেছো পার পেয়ে যাবে? না দিদি, ভুলো না, ওর কিন্তু 10 বালতি জলে ট্যাঙ্কি ভরার কথা ছিল, ওর মাত্র 2 বালতি হয়ে গেছে। আমি বলবই। এই শোনো, যত মাসকাবাড়ির মাল আছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা হলুদ, সব এখন তোমাকে বাটতে, সব মানে সব একসঙ্গে বাটতে হবে। আমি কিন্তু অর্জুনকে না তোর নামে নালিশ করবো বলে দিলাম। বড়দা, তুমি এসবের মধ্যে অর্জুনকে টেনো না। সংসারের কাজ করতে না পারলে এই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা হবে না। কাজ করব তো, সংসারে থাকতে গেলে তো কাজ করতে হয়, তোমরা সবাই করো, আমি করব না? আমি না কাজ করি, আমি এইগুলো না সব রান্নাঘরে নিয়ে গিয়ে বেটে দিচ্ছি। রান্নাঘরে গিয়ে কোনো লাভ নেই, ওইটুকু রান্নাঘরে এতগুলো মশলা তুমি বাটতে পারবে না মাটিতে বসে। তার চেয়ে বরং শিলনোড়াটা নিয়ে। দাঁড়া দাঁড়া, ওকে কেন আনতে বলছিস? আশ্চর্য, তো ভারী একটা শিলনোড়া ওকে আনতে বলছিস, আশ্চর্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যাস হয়ে গেল, দুটো বাটা বেটে 3 নম্বর বাটতে বসেই ন্যাকা কান্না শুরু। আসলে লঙ্কাটা না খুব হাত জ্বলছে। আমি বলেছিলাম তোকে যে লঙ্কাটা অন্তত দিস না মেয়েটাকে। তো নিজে বলেনি কেন? এই তুমি ওঠো তো, ওঠো ওঠো ওঠো, আমাকে আর ভিলেন বানাতে হবে না সবার কাছে। না, জ্বলছে জ্বলুক, সব মশলা আমি বাটবো। আগের দিন কাজ করবো বলে ছাদ থেকে পালিয়ে গেছিলাম জল না ভরে, আজকে কোথাও পালাবো না, যত কষ্টই হোক আমি লঙ্কাই বাটবো। কি হয়েছে মিলি? এসব কি করছো তুমি? তোমার চোখে জল কেন? কি হয়েছে? ওঠো 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 ওঠো। তোর মা ওকে শাস্তি দিচ্ছে, বুঝেছিস? এই সমস্ত বাটটা ওকে দিয়ে বাটিয়েছে, এখন দেখ মেয়েটার লঙ্কায় হাত পা মুখ সব জ্বলছে। আচ্ছা কি মুশকিল, ও কি করবে এসব কথা শুনে? আর তুই কি এখন তোর মায়ের কাছ থেকে কৈফিয়ত চাইবি নাকি? হ্যাঁ, ওকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল যে ওখান থেকে উঠে আসতে, ও আমার কথা শোনেনি। জেদটা কার? জেদটা ওর, আমার নয়। ওকে উঠতে বলার কথা তো পরে হবে মা, আগে তুমি আমাকে এটা বলো যে এত কিছু ওকে বাড়তে দিয়েছো কেন? এই মেয়েটা লঙ্কা বাড়ছে না তুমি ওকে শিলনোড়ায় ফেলে বাড়ছো? তুমি রাগী জেদি এগুলো আমি জানতাম মা, কিন্তু তোমার মধ্যে তো মা সুলভ অনুভূতিগুলোই মরে গেছে। তুমি সেই মা যে একদিন ওকে না বলে ওর করা মাংস ঠিক করে দিয়েছিলে, আর আজ অর্জুন প্লিজ এভাবে মায়ের সাথে কথা বলবেন না, যার মা নেই সেই বোঝে, আমি বুঝি। মিলি তুমি চুপ করে থাকবে। মিলি হাতটা দেখি, হাতটা জ্বলে যাচ্ছে তো। আরে কেউ বরফ, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
আমি আছি। ধরো, দাও হাতটা দাও। তোমার মা বলতেও না আজকে আমার বাঁধ। কিসের শাস্তি দিচ্ছ তুমি মেয়েটাকে? তুমি জানো আমাদের জন্য কি করেছে? তুমি চুপ মিলি, একদম চুপ। এবার তোমার এই বোকামি আর ভালো মানুষগুলো বন্ধ করো প্লিজ। কি এমন রাজকার্য করেছে তোর বউ, হ্যাঁ, যার জন্য তুই ওর সামনে তোর মাকে অপমান করছিস? অপমান করছি না মা, আমি শুধু এইটুকু বলছি যে তুমি যদি জানতে পারো যে আমাদের জন্য কি করেছে তুমি নিজেই আফসোস করবে। আমি এতদিন যা পারিনি মিলি আজ তাই করেছে। এই মুহূর্তে কমলেশ রায় বর্মন আর রাহুল রায় বর্মন লকআপে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মিলির জন্য। আর এই সবটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করেছে মিলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি সত্যি স্বীকার করে থাকো ওর জন্যই হয়েছে এই ভুলটা, তাহলে এ বাড়িতে এবার একজন নার্স আনার ব্যবস্থা করো, যিনি প্রপারলি বাবার টেক কেয়ার করবে। দেখো, আমার তো সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই। নার্স আনতে গেলে নয় নার্স সেন্টারে আমায় ফোন করতে হবে, কিংবা হসপিটাল থেকে পাওয়া যায় কিনা সে ব্যাপারে আমায় দেখতে হবে। আমাদের যোগাযোগই আছে। যে মেয়েটি এই বাড়ির প্রত্যেকের মন জয় করে চলতে পারত, যে মেয়েটি সবার দেখাশোনা করে রাখতে পারত, তুমি সেই মেয়েটিকে এই বাড়িতে আনো সৌর্য। তোমার কথা আমি বুঝতে পারছি না। কার কথা বলছো? তুমি কি রায়ের কথা বলছো? মা, আপনি একদম ঠিক ধরেছেন। আচ্ছা বলুন, রায়ের মতো মেয়ে হয়? হ্যাঁ সৌর্য, তুমি এই বাড়িতে রায়কে আনো আর বাবার দায়িত্ব ওর হাতে তুলে দাও। আমি বলছি শোনো, তাছাড়া এমনিতেই ওদের সংসারে খুব অভাব, এখন তো ওদের টাকার প্রয়োজন, তাই না? রায় এই বাড়িতে এলে ভালো করে কাজও করতে পারবে আর হাতে কিছু টাকাও আসবে। আমাদের সংসারে অভাব বলে আমার শ্বশুর মশাইয়ের দেখাশোনা করে আমার বাড়ির লোকে যে টাকা নেবে, এটা কিন্তু ভেবো না দিদি। সেটা তুমি কি করে জানলে? তার গ্যারান্টি কোথায়? আর সেই গ্যারান্টি তুমি কি করে দিচ্ছ? হ্যাঁ কেন? আমি আমার বাড়ির লোকের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না কেন? তাছাড়া দিদিভাইয়ের পক্ষে এই বাড়িতে আসা সম্ভব নয়, সেটা খুবই দিদিভাইয়ের জন্য এম্বারেসিং হবে। সেটা আমরা বুঝবো যে ওই এই বাড়িতে আসবে কি আসবে না। তুমি আগে থেকে এত না বলছো কেন নীলু? নাকি তুমি ইনসিকিউর ফিল করছো? আমার দিদি এই বাড়িতে আসবে না, বললাম তো। সৌর্য, তুমি রায়কে এই বাড়িতে নিয়ে আসবে, আর বাবার যতদিন ট্রিটমেন্ট চলবে, মানে বাবা সুস্থ না হওয়া পর্যন্ত রাই কিন্তু বাবার দেখাশোনা করবে। আমি তোমাকে বলছি, আমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারবো সৌর্য। আর মা, রাই তো নীলুকে চেনে। হ্যাঁ, রাই কোনোভাবেই এই নীলুকে বাবার ত্রিসীমানায় ঘেঁষতে দেবে না। আর যদি অন্য কোনো নার্স আসে কি হবে? ও ঠিক তাকে ভুলিয়ে ভালিয়ে প্যাচে ফেলে বাবার কাছে যাবে, গিয়ে বাবার আবার ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ, তখন কি হবে? তখন তো পুরো দোষটা গিয়ে সেই নার্সের ওপর পড়বে। এক্ষেত্রে তো আর সেই সম্ভাবনা নেই। না 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 না, আমার মনের মধ্যে যখন একবার একটা অস্বস্তি ঢুকে গেছে, ইভেন তোমার দাদার মনের মধ্যেও অস্বস্তি ঢুকে গেছে, তখন নয় আমাদের কথা দিয়ে কাজটা করলে। রাই, হাই সৌর্য, অসুবিধাটা কোথায়? রাই তো একদম অন্য রকমের, আলাদা। ও যদি ওর দিদির পায়ের নখের যোগ্য হতো তাহলে আমরা ওর সঙ্গে এইরকম ব্যবহারটা করতাম না, কিন্তু তো তা না। তো সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা মা, হ্যাঁ ওই চাকরিটা আমার হয়নি ঠিক, আমি বুঝতে পারছি সংসারে এখন অভাব চলছে, কিন্তু কিছু না কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করব মা। কবে হবে সেই ব্যবস্থা? দাদা ভাই আমি তো বসে নেই, একটু সময় দে আমাকে, চেষ্টা তো করছিস, তুই দেখছিসই তো। না এখন চেষ্টা করলে শুধু হবে না তো, আমাদের সংসারের এখন যে অবস্থা, এখনই কিছু না কিছু করতে হবে, তা না হলে বল বল আমরা সবাই মিলে কাজ খুঁজি। এই বৌমা একটু আশেপাশের বাড়িতে খোঁজ খবর নিও তো, কোনো বাড়িতে রান্নার লোক লাগবে কিনা, আমি কাজ করব তাহলে। মা আমি বুঝতে পারছি তোমরা সবাই খুব চিন্তা করছো, আমি টিউশন দেখছি জানো তো। টিউশন দেখতে হবে না, টিউশন না দেখে তার থেকে ভালো কোনো একটা ছেলের হাত ধরে চলে যা, তাতে অন্তত আমাদের সংসারের একটা পেট কমবে। যা। তাহলে তোমাদেরকে রোজগার করে, এখন কে রোজগার করে খাওয়াচ্ছে রে? বড় বড় কথা, উনি আমাদের খাওয়াবে পড়াবে, আর কেউ খাওয়াবে পড়াবে না, তার নমুনা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি। লজ্জা করে না তোর? এত কথা শুনিস, যা না এখান থেকে, যা না। লজ্জা করে করবো এটা কি পিসিমণি? লজ্জা করে কি বাড়ি ছেড়ে চলে যাব? যাবই বা কোথায়? তাও তো একটা ছাদ পেয়েছি মাথার উপর, সে যত অপমান অসম্মানই জুটুক না কেন, তোমরা তো আমারই বাড়ির লোক, আমার সব। আমি জানি দুঃসময় সবারই আসে, আর মায়ের কষ্টটা কি আমি বুঝি না? সকালে ঘুম থেকে উঠে যখন যাতায়াতের খরচ দিতে পারে না, সব থেকে কষ্ট তো ওই মানুষটাই হয়। এত কষ্ট করে সংসারটা চালাতে হচ্ছে, কত চিন্তা মায়ের মাথায়, এতগুলো পেট ভরাবে কি করে? দাদা ভাইয়ের এখন পুষ্টিকর খাবার খাওয়া দরকার, একটা ছোট্ট বাচ্চা আছে বাড়িতে, তাকেও তো রোজ রোজ সেদ্ধ ভাত খাইয়ে রাখা যায় না। অনেক জ্ঞান দিয়েছিস, এটা জোয়ান মেয়ে তুই। আমি যখন তোর মতো সুস্থ ছিলাম কি করতাম? আমি কি করতাম? এক সেকেন্ড দাঁড়াও, পরিবারের সবার দেখভাল করতাম, আর তুই কি করছিস? এই নাকি মেয়ে আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা সবাই এক। তুই তো প্রত্যেক মুহূর্তে প্রমাণ করে দিচ্ছিস যে তুই একটা মেয়ে। দাদা ভাই তোকে একটা কথা একটু মাথায় রাখতে হবে, তোর মতো অত ট্যালেন্টেড নই রে, আমি অত ব্রিলিয়েন্ট নই তোর মতো। আমি তো বলছি আমি যা কাজ পাবো আমি তাই করব, কিন্তু তার জন্য আমাকেও তো কাজটা খুঁজতে হবে বল। আমি তো সেই চেষ্টাই করে যাচ্ছি, অনেক জায়গায় বলেছি ইন্টারভিউর কথা, সকাল থেকে তো এই নিয়েই পড়ে আছি, অনেক জায়গায় যাচ্ছি, আর এখন পয়সা করে নেই বলে পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছি চাকরির জন্য। হেঁটে হেঁটে কত রাস্তা পার করে দিলাম। যাই হোক, আমি সেসব কথা তোদের বলতে চাই না এখন। আমি হেঁটে হেঁটে আসি বলে বাড়ি ফিরতেও আমার লেট হয়ে যায়। আমি তো তোদের বলেছি দাদা ভাই, আমি কিছু না কিছু ব্যবস্থা করব, আর একবার যখন সেই দায়িত্ব আমি নিয়েছি সেই দায়িত্ব পূরণ করব দাদা ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইওর অনার, আমি বলছি তিতির বসু মারা যাননি, উনি গা ঢাকা দিয়ে থেকে আমার মক্কেল মানিনী ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা করছেন। মালিনী ব্যানার্জির এগেস্টে তিতির বসুর মার্ডার কেসের যে চার্জ রয়েছে সেটা সম্পূর্ণ বেসলেস এবং মন গড়া। আমি চাই মালিনী ব্যানার্জিকে এক্ষুনি নির্দোষ ঘোষণা করা হোক। না, তিতির, আমি জানতাম মালিনী ব্যানার্জি শুধু দোষী নন, উনি মহাদোষী, একজন ক্রিমিনাল, আর সেই প্রমাণ আজকে আমি এই আদালতে দেব। মহামান্য আদালত, আমি তিতির বসু। আমি বলেছিলাম না তিতির বেঁচে আছে, মিথ্যে মার্ডার চার্জ আনা হয়েছে আমার উপর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
এবার বলুন, এতদিন নিজেকে মৃত ঘোষণা করে গা ঢাকা দিয়েছিলেন কেন? আমি গা ঢাকা দিয়ে না থাকলে মালিনী ব্যানার্জিকে দিয়ে তার সমস্ত অপরাধের স্বীকারোক্তি করানো যেত না। আর তাছাড়া আমি বেঁচে আছি জানলে মালিনী ব্যানার্জি আমাকে আরো বহুবার মারার চেষ্টা করতেন। মহামান্য আদালতের সামনে মালিনী ব্যানার্জির যেই স্বীকারোক্তির ভিডিওটি দেখানো হয়েছে সেখানে উনি আমার সামনেই সমস্ত স্বীকারোক্তি করেছেন। ওটা নাটকের মহড়া নয়। আপনার সামনে উনি স্বীকারোক্তি দিয়েছেন, অথচ আপনাকে এখানে দেখা যাচ্ছে না বা আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি কি ভেবেছিলেন পুরোটাই ভূত যে কাটিয়ে দিতে পারবেন তিতির বসু? আমি গা ঢাকা দিয়েই ওনার থেকে স্বীকারোক্তি আদায় করেছি। সেখানে আমাকে না দেখা যাওয়াটাই স্বাভাবিক। আদালতের উচিত ওই ভিডিওটা দেখেই ওনাকে শাস্তি দেওয়া। মহামান্য আদালত, তিতির আমাকে ভয় দেখিয়ে প্রাণের হুমকি দিয়ে ওই সমস্ত কথা আমাকে জোর করে বলিয়েছে। তুই বলবি, নাহলে কিন্তু তোকে মেরে এখানে ফেলে রেখে চলে যাব। না, অন্ধকারে কেউ তোকে খুঁজতে আসবে না, কেউ পাবে না। কই গতকাল তো আপনি একবারও বলেননি সে কথা মালিনী ব্যানার্জি। গতকাল অবধি এটাও দাবি করা হচ্ছিল তিতির বসু মৃত, কিন্তু আজ সে সবার সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং কাল কোর্টে যেটা বলা হয়নি সেটা আজ বলা যাবে না, কিংবা কোর্টের তা গ্রাহ্য হবে না এমন কে বলেছে? সুতরাং মালিনী ব্যানার্জি, আপনি বলুন। এই সমস্তটাই স্ক্রিপ্টেড, সব স্ক্রিপ্টেড। তিতির আমায় প্রাণের ভয় দেখিয়ে জোর করে আমাকে সব বলিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মহামান্য আদালত, এই মালিনী ব্যানার্জি 23 বছর ধরে মিতা ম্যামের নামে রটনা রটিয়েছেন। সব মিথ্যে কথা, আপনি একটা কথা বিশ্বাস করবেন না প্লিজ। সত্য মিথ্যের বিচার আপনি করবেন মহামান্য আদালত, কিন্তু মিতা ব্যানার্জির অতীত সম্পর্কে জানার জন্য তারই কাছের একজনকে আমি সাক্ষী হিসেবে ডাকতে চাই। তার নাম সোমরাজ ব্যানার্জি। মিতা ম্যামের এগেইনস্টে সাক্ষী দেবে সোমরাজ বাবু? আপনি বলুন, মিতা ব্যানার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? তিনি আপনার জন্মদাত্রী মা? এসবের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? আচ্ছা বলুন তো সোমরাজ বাবু, আপনার 3 বছর বয়সে মিতা দেবী আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন কিনা বলুন? আর তখন থেকে আপনাকে কে মানুষ করেছেন, এই মালিনী ব্যানার্জি কিনা? এইভাবে কাঠগোড়ায় আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন না সোমরাজ বাবু। হ্যাঁ, উনি 3 বছর বয়সে আমাকে ছেড়ে চলে গেছিলেন। এক্স্যাক্টলি ইওর অনার। সোমরাজ বাবু 3 বছর বয়স মানে তখন মিতা দেবী ও ইয়ং, রক্ত গরম। উনি সংসার ছেড়ে 3 বছরের সন্তান ছেড়ে কেরিয়ার গড়তে চলে গেলেন। মিতা দেবী তার খামখেয়ালিপনার বশবর্তী হয়ে এবং ক্যারিয়ারের লোভে যে সংসারটা ছেড়ে গিয়েছিলেন সেটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছেন। আর তার জন্য মালিনী দেবীকে ফাঁসাতেই হতো। তার জেল না হলে কিংবা ফাঁসি না হলে সেটা সম্ভব নয়, তাই তিনি এই পথ নিয়েছেন। আর তার জন্য তিনি হাত করেছেন তিতির বসুকে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা এগুলো। মিতা ম্যাম কোনোদিনও কিছু ফিরে চাননি, উল্টো উনি গা ঢাকা দিয়েছিলেন, পরিচয় গোপন করেছিলেন যাতে সোমরাজ বাবুর জীবনে আর কোনোদিনও ঝড় না ওঠে। আপনাকে বলার জন্য যখন কাঠগড়ায় ডাকা হবে তখন বলবেন। আপনি যদি মিথ্যে অ্যালিগেশন আনেন, আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে প্রতিবাদ করব। তাহলে মহামান্য আদালত, আমি তিতিরকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে একটা প্রশ্ন করতে চাই। মিতা ব্যানার্জি তো সম্পর্কে আপনার শাশুড়ি,
তা আপনি তাকে ম্যাডাম বলেন কেন? কারণ আমি ওর অফিসে চাকরি করতাম। এই কথাটাই আমি সকলকে জানাতে চাইছিলাম ইওর অনার। মিতা ব্যানার্জি কিভাবে ডালপালা বিস্তার করেছে, তিতির বসুকে কাজ দিয়ে হাত করে তার মাধ্যমে তিনি ব্যানার্জি বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তাহলে মিতা ব্যানার্জির চরিত্রটা সকলের সামনে পরিষ্কার হয়ে গেল মহামান্য আদালত। এইভাবে কারোর চরিত্র নির্ধারণ করাটা বোধহয় উচিত নয়। আসলে মানুষ কিছু সিদ্ধান্ত পরিস্থিতির শিকার হয়ে নিতে বাধ্য হয়। হয়তো সে সেটা নিতে চাইছে না, কিন্তু নিতে বাধ্য হয়। আর সেই পরিস্থিতিতে তার মনের ভেতর কি চলছে সেটা সে ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই আমার মনে হয় না যে মানুষটা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তার সেই সিদ্ধান্তের মূল্যায়ন এই কোর্টে দাঁড়িয়ে করা সম্ভব নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় গেল? হ্যাঁ, এবার এত বড় এলাকায় খুঁজবো কোথায়? স্যার এবার আমরা কি করব? কিচ্ছু করার নেই, লোকটা আগেই বুঝতে পেরে গেছিল, তাই মাঝপথেই আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। যাক, যেটার জন্য এত প্ল্যানিং, এবার তাহলে ধরা পড়বে পাজি লোকটা। মন দিয়ে শোন, আমি এই লোকগুলোকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তখন মেয়েটা খালি হয়ে যাবে, তুই তখন মেয়েটাকে সরিয়ে নিবি। ঠিক আছে বকাদা, কাজ হয়ে যাবে। বড়দার বড়বদিকে পাওয়ার একটা সুযোগ হয়েছিল আমাদের কাছে, সেটাও হাতছাড়া হয়ে গেল। এবার কি করবো আমরা? আরে তখনই ওর চালচলন দেখে আমার ডাউট হয়েছিল, তখনই যদি ধরে নিতে পারতাম ভালো হতো। একদম। এবার জেঠিকে গিয়ে কি বলবো? হেই, এক মিনিট, বলছি আমরা সবাই তো এখানে চলে এসেছি, তাহলে বর্ষার কাছে কি আছে? ও তো এখন ওখানে ভিক্ষে করে যাচ্ছে। আরে চলো সবাই তাড়াতাড়ি চলো। আরে 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 দিদি দাঁড়াও, বললে কোথায় যাচ্ছ? বলনা এই দিদি। বর্ষা 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 কি? বর্ষা 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 এই বর্ষা, আরে কোথায় গেল বর্ষা? বর্ষা বর্ষা কি বর্ষা কোথায় গেল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার তো অনেক জ্ঞান, আদ্দামড়ি ধাড়ি একটা মেয়ে, তোমার কোনো বোধ বুদ্ধি নেই? তোমার লজ্জা করে না? আর বাবু কি রে, তুই কিরকম দাদা? হ্যাঁ, তোর কোনো দায়িত্ব জ্ঞান নেই?
তোর বউ তোকে বললো আর তুই বোনটাকে নিয়ে বড়ে করে দিলি। হ্যাঁ ছি বাবুজি, বোনটাকে এত বড় একটা বিপদের মুখে দাঁড় করে দিয়ে চলে এলি। কি করে তুই ফিরলি বোনটাকে না নিয়ে বাবু? কি করে ফিরলি তুই? মা আমরা কি বুঝতে পেরেছিলাম বলো তো? বড়দা বড়বৌদিকে ছাড়ানোর জন্য আমাদের প্ল্যানিং তো ছিল যে আমরা একদম এর মাঝখানে কথা বলতে আসবে না। মা তুমি আমাকে তো চড়ই খাওয়া উচিত। নির্লজ্জ ছেলে একটা, বউয়ের ফিউ হয়েছো তুমি, তাই না? মিষ্টি 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 এদিকে এসো, একটু বসো বসো, মাথাটা ঠান্ডা করো মিষ্টি। কি করে মাথা ঠান্ডা করবো? কি করে করবো? তুমি আমার জায়গায় থাকলে কি করতে বলো? নীলাঞ্জনা, আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, আর তার কারণ তার নিজের দাদা তাকে টোপ হিসেবে ব্যবহার করে এসেছে। ছি 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 ছি, তোর একটু লজ্জা করলো না? নিজের বোনটাকে তুই বিপদের মুখে ঠেলে দিয়েছ, এখন আমার মুখে মুখে তর্ক করছিস, আমাকে তোর যুক্তি দেখাতে এসেছিস। মেজমা তুমি ভুল বুঝছো, আমরা সবাই ওখানে ছিলাম, এতে কারোর দোষ নেই। আমাদের চোখের সামনে কোত্থেকে যে কি হয়ে গেল আমরা। আমি কারোর কাছ থেকে আর কোনো কথা শুনতে চাইছি না। আমার মেয়েকে যে করে হোক আমার সামনে এনে হাজির করতে হবে। আর পর্ণা, তোমার ওই কপাল ফাটার নাটক আমার সামনে করে কোনো লাভ নেই। তোমার ছলাকলা না আমি খুব ভালো বুঝতে পারি। আমার মেয়েকে নিয়ে যদি তুমি না ফিরতে পারো তাহলে এই সদর দরজা তোমার জন্য আর কখনো খোলা হবে না। এটাই আমার শেষ কথা। আমি বুঝতে পারছি মা আপনার মনের অবস্থাটা। আমি যা করেছি অন্যায় করেছি, সত্যি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আপনি একদম ঠিক কথা বলছেন মা। মা আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি বর্ষাকে না নিয়ে বাড়িতে ফিরবো না, আর দাদা আর দিদিকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। আমি বুঝতে পারছি ও কেন এগুলো করছে। ওর সমস্ত রোষের মূলে তো আমি সবসময় ওর বদমাইশিগুলো ধরতে পেরে যাই, তাই না? সেই জন্য বর্ষাকেও আপনার, আপনি আমাকে যা খুশি বলুন মা, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু দয়া করে ভাই কথাটা বলবেন না। একদম দেখা কান্না কাঁদবে না তুমি পড়না। নাটক হচ্ছে না? হে ভগবান, আমি কোন অপয়া মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম, সব শেষ করে দিল, সব শেষ করে দিল। আমার মেয়েটার সঙ্গে তুমি এটা কি করলে ঠাকুর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর সঙ্গে একটা কথা বলতে এলাম। শালিনী বোধহয় আমাকে ওর খুব কাছের কেউ বলে ভাবে, অন্তত আজকে ওর কথাবার্তা শুনে তো তাই মনে হলো। ওর খুব গ্লানি হচ্ছে রোহিত, বারবার বলছে যে তুই নাকি ওর উপর প্রতিশোধ নিবি, ওকে বিয়ে টিয়ে করবি না। তুই কিন্তু এটা হতে দিস না রোহিত। দেখ, একবার তো বক্সিং এর জন্য বদনাম রটেছে না, এবার যেন শালিনীর জন্য কোনো বদনাম না হয়। সেটা তোর জন্য ঠিক হবে না রে। আর
তাছাড়া তুই তো শালিনীকে সাংঘাতিক ভালোবাসতিস রে, সেই ভালোবাসা তো এরকম দুম করে চলে যেতে পারে না। তুই তাড়াতাড়ি এই ডিভোর্স কেসটার একটা ফয়সালা করে শালিনীকে বিয়েটা কর। আমি তোকে শুধু এটুকুই বলতে এসেছিলাম। এখনো তোদের কারো কোনো কষ্ট হলে আমারও খুব কষ্ট হয় রে। জেঠিমা স্যারের ঘরে? স্যারকে কি বললেন? ঠাকুর, এসব কিন্তু মুখের কথা। এই ছেলের যেন কোনোদিনও ভালো না হয়, কোনোদিনও না, কোনোদিনও না। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার, ফুলকি তুমি ঘরে যাও। কাল কোর্টে দেখা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস, আমার মক্কেল ইওর অনার। আপনি আপনার স্বামী রোহিত রায়চৌধুরীর থেকে বিচ্ছেদ চান? হ্যাঁ ইওর অনার। মিস্টার রায়চৌধুরী, আপনি কি চাইছেন? মিউচুয়াল ডাইভোর্স নাকি লড়বেন মামলা? মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, আপনি ঠিক আছেন তো? শালিনী, এক্ষুনি কোর্টে এসো। না না, বা হাতে ধরুন, ওই হাতে তো অনেকটা কেটে গেছে। সরি স্যার, আমার একটু অস্থির লাগছিল। মিস্টার রায়চৌধুরী, আপনি কি চাইছেন? আপনি কন্টেস্ট করবেন নাকি মিউচুয়াল ডাইভোর্স দেবেন? ফুলকি, আমি এখনো বুঝতে পারছি না তুমি ঠিক কি অবস্থা শালিনীর। ও তো নিজের মধ্যে নেই। তুমি আজ ডিভোর্সে হ্যাঁ বলেই ফিরবে রোহিত। আমার এই মুখের অবস্থা দেখে তুমি পারবে না ফুলকিকে নিয়ে ভবিষ্যৎটা ভাবতে। যতই হোক আমিও তো তোমার দায়িত্ব ছিলাম। আফটার অল একটা সময় তোমার জীবনের সব কিছু ছিলাম। ওয়েল মিস্টার রায়চৌধুরী, বাবা হয়ে গিয়েছে তো, এবার বলুন। না না, আমার পক্ষে শালিনীকে আরেকটা আত্মহত্যার মুখে ঠেলে দেওয়া উচিত নয়। কালই ও ডক্টরের কাছে ঘুমের ওষুধ চেয়েছে। মানসিক অবস্থা ভালো নয় ওর। না, এই দায়িত্বটা আমি কিছুতেই এড়াতে পারবো না। স্যার, যদি ফুলকি আমার সাথে কোনো সম্পর্ক না রাখতে চায়, তাহলে
তাহলে তাই হোক। মিস্টার রায়চৌধুরী, আমার মনে হয় আপনাদের আরো একটু সময় নেওয়া উচিত। আপাতত আপনারা সেপারেশনে থাকুন। আজ থেকে 6 মাস পরে আবার এই কেসের শুনানি হবে। আপাতত কোর্ট ডাইভোর্স দিচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা শক্তির নয়, বুদ্ধির পরীক্ষা। আমাদের এই প্রহরীর থেকেই ভেতরে প্রবেশ করার পথ জানতে হবে। ঠিক বলেছেন আপনি, এই দ্বার পার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা ফিরে যাচ্ছি। দাদা, চল কানাই। ঠিক আছে বালকগণ, যাচ্ছ যাও। দাদা, এবার আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে উনি এখানে বসে থাকেন কেন। কারণ উনিও এই দ্বার পার করতে পারেন না। তাই জন্যই উনি এখানে বাইরে বসে থাকেন। না না কানাই, আমি নিশ্চিত যে উনি নিজেই জানেন না অশ্বলোক কোথায় আছে। উনি নিজে মরুভূমিতে এসে হারিয়ে গেছেন আর হারিয়ে গিয়ে এখানে বসে আছেন। আমি তোমাদের এক্ষুনি অশ্বলোকের পথ বলে দেব, এটাই ভাবছিলে না? এই যে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা অশ্বলোকের পথ খোঁজার প্রয়াস করছো, এই সবই ব্যর্থ হলো। যখন আমরা জানি যে আপনি অশ্বলোকের পথ জানেন না, তাহলে আমরা আপনাকে অশ্বলোকের পথ কেন জিজ্ঞেস করব? আপনিও তো আমাদের মতোই মানুষ, তাই না? ওহে বালক, আমি মানুষ নই, অশ্ব প্রহরী। এই দ্বার পার করা চোখের পলক পড়ার মতন সহজ। প্রমাণ করুন, হয় আপনি ঠিক না হয় আমরা নির্বোধ। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। যদি এটা সত্যি হয় তাহলে প্রমাণ করুন। বাহ, খুব ভালো। আমি বলেছিলাম না উনি কোনো সাধারণ প্রহরী নন। মানতেই হবে আপনাকে। যাও, এখান থেকে ফিরে যাও। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আপনি আরো একবার প্রবেশ করে দেখাবেন। কি অদ্ভুত গুণের অধিকারী আপনি। সত্যই তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ। ভালো, কাউকে তো পেলাম যে আমার এই গুণের মূল্য বোঝে। তাহলে আরো একবার ভিতরে প্রবেশ করে দেখান। দাদা, তাড়াতাড়ি ওর লেজ ধরে নাও, আমরা ওর সঙ্গেই ভিতরে চলে যাব। হ্যাঁ কানাই, লেজ ধর। এটা কি করলে তোমরা? আপনার এই সাহায্যের জন্য ধন্যবাদ। তোমরা দুজন অশ্বলোকে তো প্রবেশ করতে পেরেছো, কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবে না। সেটা তখন দেখা যাবে, আপনি চিন্তা করবেন না। তোমরা দুজন ছাড়া অশ্বলোকের মাটিতে এর আগে কোনো মানুষের পা পড়েনি। এইটুকু আমি বুঝতে পারলাম যে তোমরা দুজন কোনো সাধারণ বালক নও। কিন্তু একটা কথা মনে রেখো, এ হলো অশ্ব শক্তির লোক। এখানে আর সব শক্তি নিষ্ফল। শক্তি কাজ করুক বা না করুক, কিন্তু বুদ্ধি তো কাজ করবেই, তাই না? আমাদের জন্য সেটাই যথেষ্ট। যখন চলেই এসেছো তখন যাও, যাও গিয়ে নিজেদের বিশেষ কাজ পূর্ণ করো। সাবধানে থেকো আর একে অপরকে সাহায্য করো। যদি জীবিত ফিরে আসো তখন এখানেই আমাকে পাবে। দাদা, চলো, আমাদের তাড়াতাড়ি ওই অশ্বদের খুঁজতে হবে। ঠিক আছে কানাই, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।